প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব জৈব যৌগের শ্রেণীবিভাগ নিয়ে। জৈব যৌগের যখন আমরা শ্রেণীবিভাগ করি তখন আমরা জৈব যৌগগুলোকে প্রধানত দুটো ভাগে ভাগ করি। সেই দুটো ভাগের মধ্যে একটি হচ্ছে মুক্ত শিকল, একটি হচ্ছে বদ্ধ শিকল। তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে একটু জানতে হবে সবার প্রথমে মুক্ত শিকল আর বদ্ধ শিকল আমরা কিভাবে চিনব। আমরা যদি একটি শিকল আঁকি, আমরা এভাবে একটা শিকল আঁকলাম, আরেকটা শিকল আঁকলাম আমরা এভাবে। আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এই দুটো শিকলের মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? এটা কিন্তু দুটো প্রান্ত পাওয়া যাচ্ছে, তাহলে দুটো প্রান্তীয় কার্বন পরমাণু পাওয়া যাচ্ছে, কিন্তু এক্ষেত্রে কিন্তু কোনো প্রান্ত পাওয়া যাচ্ছে না। এটি পুরোটা একটি বদ্ধ শিকলের মতো মনে হচ্ছে। তাহলে আমরা যেটা দেখতে পাই, যদি প্রান্তীয় কার্বন পরমাণু পাওয়া যায় বা আমরা যদি প্রান্তীয় কার্বন পরমাণু থাকে একটা শিকলের মধ্যে, তখন আমরা তাকে বলি মুক্ত শিকল। আর যদি প্রান্তীয় কার্বন পরমাণু না থাকে তখন আমরা সেটাকে বলি বদ্ধ শিকল। তাহলে খেয়াল করবেন, এই শিকল আর এই শিকলের মধ্যে আমরা একটা কিন্তু পার্থক্য বুঝতে পারছি। তাহলে জিনিসটা যদি আমরা একটু দেখি, আমরা যদি একটা শিকল আঁকি, এই একটা শিকল আঁকলাম, এখানে কিন্তু প্রান্তীয় কার্বন পরমাণু আছে। আর আমরা যদি একটা শিকল আঁকি, আমরা কি দেখতে পাচ্ছি? উভয় শিকলের মধ্যে কিন্তু 4টা করে কার্বন পরমাণু আছে। তাহলে আমি যদি এটাকে নাম্বারিং করি 1 2 3 4, তাহলে এই যৌগের আমরা কি নাম পাই? এই যৌগের নাম হচ্ছে বিউটেন। এই যৌগের নাম হচ্ছে বিউটেন। এটি কিন্তু মুক্ত শিকল। দেখা যাচ্ছে দুটি কার্বন পরমাণু আছে, কিন্তু প্রান্তীয় কার্বন পরমাণু আছে, কিন্তু এখানে আমরা যেটা পাচ্ছি, আমরা 4টি কার্বন পরমাণু দেখছি। আমাদের নাম্বারিংটা আমরা এভাবেও করতে পারি, অথবা আমরা চাইলে এটা নাম্বারিংটা আমরা এভাবেও করতে পারি। কারণ যেহেতু এখানে প্রান্তীয় কার্বন পরমাণু নেই, সেজন্য আমরা বিভিন্নভাবে এটাকে আমরা চাইলে নাম্বারিং করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা যেটা দেখছি, এটা কিন্তু একটি বদ্ধ শিকল। এখানেও কিন্তু 4টি কার্বন পরমাণু আছে এবং এটার নাম হচ্ছে সাইক্লোবিউটেন। সাইক্লো কেন বলছি আমরা? যেহেতু এটা হচ্ছে একটা বদ্ধ শিকল। তাহলে নর্মাল একটা বিউটেনের যে শিকল, যেটাতে প্রান্তীয় কার্বন পরমাণু আছে, আর একটি বিউটেনের শিকল যেখানে বদ্ধ শিকল, যেখানে কোনো প্রান্তীয় কার্বন পরমাণু নেই, এই দুটোর মধ্যে আমরা একটা পার্থক্য দেখতে পাচ্ছি। পার্থক্যটা হলো, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে কার্বন 4টা এবং হাইড্রোজেন কিন্তু 10টা। তাহলে নর্মাল যে প্রান্তীয় কার্বন পরমাণু যুক্ত যে শিকল, যে মুক্ত শিকল, সেখানে আমরা কার্বন দেখছি 4টা, হাইড্রোজেন দেখছি 10টা। কিন্তু সাইক্লো যৌগের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কার্বন 4টা এবং হাইড্রোজেন কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, হাইড্রোজেন কিন্তু এখানে 8টা। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? আমরা যেটা পাচ্ছি সেটা নর্মাল যে সাইক্লো যৌগের ক্ষেত্রে আমরা মুক্ত শিকল লের চাইতে 2টো হাইড্রোজেন পরমাণু কম থাকে। তাহলে দেখুন, আমরা যে এই দুটোর মধ্যে পার্থক্য দেখতে চাই, সাইক্লো যৌগের ক্ষেত্রে নর্মাল শিকলের চাইতে 2টো হাইড্রোজেন পরমাণু কি থাকবে? অবশ্যই কম থাকবে। এবং এখানে কিন্তু কোনো প্রান্তীয় কার্বন পরমাণু থাকবে না, কিন্তু এখানে অবশ্যই 2টো প্রান্ত থাকবে এবং প্রান্তীয় কার্বন পরমাণু দেখতে পাওয়া যাবে। তাহলে আমরা আশা করছি যে আপনারা মুক্ত শিকল আর বদ্ধ শিকল জিনিসটা কি সে সম্পর্কে একটা ধারণা পেয়েছেন। তাহলে এখন এই যে মুক্ত শিকল যেটা আমরা বলছি বা অ্যালিফ্যাটিক যৌগ বলছি, এটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে সম্পৃক্ত, একটি হচ্ছে অসম্পৃক্ত। তাহলে আবার বলছি, আমরা এটাকে দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে সম্পৃক্ত, একটি হচ্ছে অসম্পৃক্ত। এখন এই সম্পৃক্ত এবং অসম্পৃক্ত আমরা কিভাবে বুঝবো একটু খেয়াল করি। যদি দেখা যায়, আমরা সম্পৃক্ত তখনই বলবো যখন এখানে শুধুমাত্র একক বন্ধনের উপস্থিতি থাকবে। তাহলে শুধুমাত্র একক বন্ধনের উপস্থিতি থাকলে
সেটাকে আমরা বলবো সম্পৃক্ত। আর অসম্পৃক্ত আমরা কখন বলবো? যখন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধনের, আমরা আবার বলছি দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধনের উপস্থিতি থাকবে, তখন আমরা বলবো অসম্পৃক্ত। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? আমরা বেসিক্যালি আমরা জানি একক বন্ধন মানে এখানে শুধুমাত্র সিগমা বন্ধন উপস্থিত থাকে, পাই বন্ধনের উপস্থিতি থাকে না। কিন্তু অসম্পৃক্তের ক্ষেত্রে যেটা দেখা যায়, এখানে কিন্তু সিগমা বন্ধনের সাথে সাথে পাই বন্ধনেরও আমরা উপস্থিতি দেখতে পাই। আমরা যদি একটু পার্থক্য করে দেখি, মুক্ত শিকলের ক্ষেত্রে আমরা যে পার্থক্য যেটা পড়ছিলাম, সম্পৃক্তর ক্ষেত্রে আমরা যদি একটা শিকল আঁকি, এই শিকলটাতে আমরা কি পাচ্ছি? এখানে কিন্তু কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন উপস্থিতি নেই, এখানে কিন্তু সব একক বন্ধন। কার্বনগুলো যেমন একে অপরের সাথে কি বন্ধনে যুক্ত আছে? একক বন্ধনে যুক্ত আছে। তাহলে এখানে যেহেতু শুধু সিগমা বন্ধনের উপস্থিতি, এই জন্য এটা হচ্ছে সম্পৃক্ত। ঠিক আছে? আচ্ছা, এবার অসম্পৃক্ত যদি আমরা দেখতে চাই, আমরা একটা শিকল আঁকি, কি দেখতে পাচ্ছি আমরা এখানে? আমরা যেটা দেখতে পাচ্ছি, এই শিকলের মধ্যে কিন্তু দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের উপস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে আমরা কিসের উপস্থিতি দেখতে পাচ্ছি? এখানে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন। যেহেতু এখানে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের উপস্থিতি আছে, সেজন্য আমরা এটাকে বলছি অসম্পৃক্ত। আমরা এটাকে কি বলছি? অসম্পৃক্ত। তাহলে একটু খেয়াল করবেন, যদি কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের উপস্থিতি না থাকে তখন সেটাকে আমরা বলবো সম্পৃক্ত, আর যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের উপস্থিতি থাকে তখন সেটাকে আমরা বলবো অসম্পৃক্ত। ঠিক আছে? তার মানে আর একটু বিশেষভাবে বলতে গেলে, যদি আমরা কোনোভাবে আমরা পাই বন্ধনের উপস্থিতি দেখতে পাই তখন সেটাকে আমরা বলবো অসম্পৃক্ত, আর যদি পাই বন্ধনের উপস্থিতি না থাকে তখন সেটাকে আমরা বলবো সম্পৃক্ত। এখানে কিন্তু এটার নাম হচ্ছে কিন্তু প্রোপেন, এটা হচ্ছে অ্যালকেন শ্রেণীর এবং এটার নাম হচ্ছে প্রোপেন। এখানে কোনো দ্বিবন্ধন উপস্থিতি বা ত্রিবন্ধন উপস্থিতি নেই। এটা হচ্ছে অ্যালকিন, সেজন্য এটার নাম হবে প্রোপিন, এবং এটা হচ্ছে অ্যালকাইন শ্রেণীর, এই জন্য এটার নাম হবে প্রোপাইন। তাহলে আশা করি আপনারা ধরতে পেরেছেন সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বলতে আমরা কি বলছি। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি এখন, যে আমরা মুক্ত শিকলগুলোকে কিন্তু আমরা যে দুই ভাগে ভাগ করছি, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। একক বন্ধন থাকলে আমরা বলবো সম্পৃক্ত, আর কোনো কারণে যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন উপস্থিত থাকে তখন সেটাকে আমরা বলবো অসম্পৃক্ত। তাহলে আমরা মুক্ত শিকলের ক্ষেত্রে কিন্তু আমরা সম্পৃক্ত এবং অসম্পৃক্ত যে দুই ভাগে ভাগ করেছে সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা যদি দেখছি, জৈব যৌগগুলোকে প্রথমে ভাগ করা হচ্ছে দুই ভাগে, এটা হচ্ছে মুক্ত শিকল এবং বদ্ধ শিকল। মুক্ত শিকলগুলোর মধ্যে প্রান্তীয় কার্বন পরমাণু আছে এবং এদিকে কিন্তু আমরা সম্পৃক্ত অসম্পৃক্ত এই দুই ভাগে কি করতে পারি? ভাগ করতে পারি। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বদ্ধ শিকল যৌগগুলো। তাহলে বদ্ধ শিকল যৌগগুলোর মধ্যে সবার প্রথমে যেটা আসে সেটা হচ্ছে কার্বোসাইক্লিক আর হেটারোসাইক্লিক, এই দুই ভাগে আমরা ভাগ করি। তাহলে আমরা প্রথমে বলছি কার্বোসাইক্লিক। আপনি একটু খেয়াল করবেন, এর কিন্তু আরেকটা নাম আছে, এই নামটাকে আমরা বলি হোমোসাইক্লিক। কি বলছি আমরা এটাকে? হোমোসাইক্লিক। তাহলে একটাকে বলছি আমরা হোমোসাইক্লিক, একটাকে বলছি হেটারোসাইক্লিক। কার্বোসাইক্লিকের আরেক নাম হচ্ছে হোমোসাইক্লিক। এখন এই কার্বোসাইক্লিক আর হেটারোসাইক্লিকের পার্থক্যটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা যদি কার্বোসাইক্লিকটা বোঝার চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে আমরা যেটা দেখব, কার্বোসাইক্লিক মানে হচ্ছে মূল যে শিকল, সাইক্লিক যেহেতু বলছি এগুলো বদ্ধ শিকল, মূল শিকলে যদি শুধুমাত্র কার্বন পরমাণু উপস্থিত থাকে, অর্থাৎ এই মূল শিকলের মধ্যে কার্বন পরমাণু ব্যতীত ভিন্ন কোনো পরমাণু যদি উপস্থিতি না থাকে তখন সেটাকে আমরা বলি কার্বোসাইক্লিক। তাহলে এই যে আমরা শিকলটা দেখছি এখানে কিন্তু মূল যে আমরা যে পয়েন্টগুলো দেখছি সেখানে কিন্তু আমরা কার্বন উপস্থিতি পাচ্ছি, কার্বন ছাড়া ভিন্ন কোনো পরমাণুর উপস্থিতি নেই, সেজন্য আমরা এটাকে বলছি কার্বোসাইক্লিক। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে হেটারোসাইক্লিক। হেটারোসাইক্লিক হচ্ছে
আমরা যদি এরকম একটা যৌগ দেখি, দেখা যাচ্ছে মূল যে শিকলটা সেখানে থাকার কথা ছিল সবগুলোতে কার্বন, কিন্তু কার্বন ব্যতীত সেখানে কিন্তু ভিন্ন একটা পরমাণু উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তাহলে মূল শিকলে যদি কার্বন পরমাণু ব্যতীত ভিন্ন কোনো পরমাণুর উপস্থিতি আমরা দেখি, তখন সেটাকে আমরা যেটা বলি সেটা হচ্ছে হেটারোসাইক্লিক। তাহলে এখানে কি কি ধরনের পরমাণু উপস্থিত থাকতে পারে? এখানে থাকতে পারে অক্সিজেন, কার্বন ভিন্ন এখানে উপস্থিত থাকতে পারে অক্সিজেন, থাকতে পারে নাইট্রোজেন, থাকতে পারে সালফার। এই ধরনের ভিন্ন ভিন্ন পরমাণু যদি মূল শিকলের মধ্যে কার্বন ব্যতীত তাদের উপস্থিতি দেখতে পাওয়া যায়, তখন আমরা তাদেরকে বলি হেটারোসাইক্লিক। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কার্বোসাইক্লিক আর হেটারোসাইক্লিকের মধ্যে পার্থক্যটা। আমি আবারও বলছি, কার্বোসাইক্লিককে কিন্তু আরও একটা নামে আমরা জানি, সেটি হচ্ছে হোমোসাইক্লিক। তাহলে মূল শিকলের মধ্যে যদি শুধুমাত্র কার্বন পরমাণু উপস্থিতি থাকে, তখন সেটাকে আমরা বলি কার্বোসাইক্লিক। আর মূল শিকলের মধ্যে যদি কার্বন ব্যতীত ভিন্ন কোনো পরমাণুর উপস্থিতি থাকে, তখন সেটাকে আমরা বলি হেটারোসাইক্লিক। আশা করি আপনারা এটি বুঝতে পেরেছেন। এবার আসুন আমরা এই হেটারোসাইক্লিক যেটা বলেছি এবং কার্বোসাইক্লিক যেটা বলেছি, আমরা এদের মধ্যে আবার এদেরকে যে শ্রেণীবিভাগ করছে সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথমে আমরা আলোচনা করি কার্বোসাইক্লিক নিয়ে। দেখা যাচ্ছে কার্বোসাইক্লিককে আমরা দুভাগে ভাগ করছি, একটি হচ্ছে অ্যালিসাইক্লিক, একটি হচ্ছে অ্যারোমেটিক। তাহলে আমরা কি বলছি, কার্বোসাইক্লিককে আমরা দুই ভাগে ভাগ করছি, একটি হচ্ছে অ্যালিসাইক্লিক, একটি হচ্ছে অ্যারোমেটিক। এখন প্রশ্ন হচ্ছে অ্যালিসাইক্লিক আর অ্যারোমেটিক এই দুটোর মধ্যে আমরা কিভাবে পার্থক্য পাই? সবার প্রথমে আমাকে যেটা জানতে হবে, অ্যারোমেটিক আর অ্যালিসাইক্লিকের মধ্যে পার্থক্যটা কি। আমি যদি সবার প্রথমে অ্যারোমেটিকগুলোর মধ্যে পার্থক্যটা বলি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। অ্যারোমেটিক বলতে আমরা বেসিক্যালি যেটা বুঝি যে বেনজিন বা বেনজিন হতে উদ্ভূত যেরকম শিকল, যে বেনজিন শিকল, এই যেটাকে আমরা বলছি একটি বেনজিন শিকল, এই ধরনের শিকলের যদি উপস্থিতি থাকে, সেক্ষেত্রে আমরা সেই যৌগগুলোকে বলি অ্যারোমেটিক যৌগ। এটাকে যদি আমি একটু 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 ডিটেলে এঁকে দেখাই, সেক্ষেত্রে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। আমি এই বেনজিনটাকে একটু ডিটেলে এঁকে দেখালাম। যদি আমরা অ্যারোমেটিক নিয়ে পড়ারও ডিটেল আলোচনা করব, এক্ষেত্রে যদি একটু বোঝার জন্য আমরা একটু দেখি, এটা হচ্ছে একটি বেনজিন শিকল। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই বেনজিন শিকলে আমরা দেখতে পাচ্ছি এখানে একান্তর দ্বিবন্ধন বিদ্যমান। একান্তর দ্বিবন্ধন মানে কি, প্রতি এক বন্ধন পরপর দ্বিবন্ধন, এক বন্ধন পরপর দ্বিবন্ধন, এক বন্ধন পরপর দ্বিবন্ধন। তার মানে আমরা কি পাচ্ছি, প্রতি এক বন্ধন পরপর যদি আমরা একটা দ্বিবন্ধনের উপস্থিতি দেখতে পাই, সেটাকে আমরা বলি একান্তর দ্বিবন্ধন। তো অ্যারোমেটিক যৌগ হওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটা থাকতে হয়, সেটি হচ্ছে একান্তর দ্বিবন্ধনের উপস্থিতি। এছাড়া আরও অনেক নিয়ম আছে, সেগুলো আমরা পরে আলোচনা করব। তাহলে আমরা বলছি অ্যারোমেটিক যেগুলো, তাদের ক্ষেত্রে অবশ্যই এরকম বেনজিন শিকল থাকতে হবে। তাহলে অ্যালিসাইক্লিক যে যৌগটা আমরা বলছি, আমি আবার বলছি, অ্যালিসাইক্লিক যে যৌগটা আমরা বলছি, এই অ্যালিসাইক্লিক যৌগটার ক্ষেত্রে আর অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে পার্থক্যটা কোথায়? অ্যালিসাইক্লিক যৌগের ক্ষেত্রে বেনজিন শিকলের উপস্থিতি থাকা যাবে না। তাহলে বেনজিন যে বলয় বা বেনজিন যে শিকল, সেটা যদি উপস্থিতি না থাকে, তখন সেটাকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে অ্যালিসাইক্লিক যৌগ। সেক্ষেত্রে আমরা যে একটা শিকল দেখি, আমরা যদি 4টা কার্বন পরমাণু দিয়ে একটা শিকল আঁকি, দেখুন এখানে কিন্তু বেনজিনের মতো আমরা শিকল পাচ্ছি না। এটার নাম যেটা হয়, এটার নাম হয় সাইক্লোবিউটেন। আমি আবার বলছি, এটির নাম হচ্ছে সাইক্লোবিউটেন। তাহলে এখানে কিন্তু বেনজিনের মতো আমরা শিকল দেখতে পাচ্ছি না, সেজন্য এটার নাম হচ্ছে অ্যালিসাইক্লিক যৌগ। আমি আরেকটা যদি আঁকি, 6টি কার্বন পরমাণু দিয়ে যদি আঁকি,
আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এই শিকলটার মধ্যে পার্থক্য দেখতে পাই। দেখা যাচ্ছে এখানে যে একান্তর দ্বিবন্ধন আছে, এখানে কিন্তু সে একান্তর দ্বিবন্ধনটা আমরা দেখতে পাচ্ছি না। তার মানে এখানে কিন্তু বেনজিনের যে বলয়টা, সে বলয়টা উপস্থিতি নাই। এজন্য এর নাম হলো সাইক্লোহেক্সেন। দেখুন 6টি কার্বন পরমাণু উপস্থিতি আছে, কিন্তু একান্তর দ্বিবন্ধন না থাকায় এটি কিন্তু আমরা নাম দিয়েছি সাইক্লোহেক্সেন। এটি কিন্তু অ্যালিসাইক্লিক যৌগ। তাহলে এর কিন্তু ধর্মের সাথে অ্যারোমেটিক যৌগগুলোর ধর্ম কোনোভাবেই কি করবে না, কোনোভাবেই এটার সাথে অ্যারোমেটিক যৌগগুলোর ধর্ম মিল থাকবে না। আমি আরেকটি অ্যারোমেটিক যৌগ যদি আঁকি, এই হচ্ছে একটি বেনজিন বলয়, এই হচ্ছে একটি বেনজিন বলয়, এর নাম হচ্ছে ন্যাপথালিন। তাহলে খেয়াল করবেন, এরা হচ্ছে অ্যারোমেটিক যৌগ যেহেতু বেনজিন বলয় আছে, আর এদের যেহেতু বেনজিন বলয় নেই সেজন্য এরা হচ্ছে অ্যালিসাইক্লিক যৌগ। আশা করছি আপনারা এটার পার্থক্যটা বুঝতে পেরেছেন। এবার এদের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু সম্পৃক্ত, কারণ এদের ক্ষেত্রে হচ্ছে একক বন্ধন, এদের ক্ষেত্রে কিন্তু সম্পৃক্ত অসম্পৃক্ত দুটাই হতে পারে। কিভাবে আমরা দেখি, আমরা যদি শুধুমাত্র একক বন্ধনের উপস্থিতি দেখি, সেক্ষেত্রে আমরা এটা নাম দিয়েছি কিন্তু সাইক্লোবিউটেন। আমরা কি নাম দিয়েছি? সাইক্লোবিউটেন, কারণ এখানে 4টি কার্বন পরমাণু উপস্থিতি আছে। তো আমি যদি এটাকে দ্বিবন্ধনের জায়গায়, একক বন্ধনের জায়গায় একটু দ্বিবন্ধন দিয়ে দিই, সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে হাইড্রোজেন পরমাণু কিন্তু কমে যাচ্ছে। তখন কিন্তু এর নাম হবে সাইক্লোবিউটিন, কারণ সেটি এখন আর অ্যালকেন নেই, এটি হয়ে যাচ্ছে অ্যালকিন, সেটার নাম হয়ে যাচ্ছে সাইক্লোবিউটিন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি যদি এক্ষেত্রে যদি একটা দ্বিবন্ধন আঁকি, তাহলে নামটা কি দাঁড়াচ্ছে? তাহলে নামটা যেটা দাঁড়াচ্ছে, এটা নাম হচ্ছে কিন্তু সাইক্লোহেক্সিন। আবার বলছি, সাইক্লোহেক্সিন। তাহলে অ্যালিসাইক্লিক কিন্তু সম্পৃক্ত অসম্পৃক্ত দুটাই হতে পারে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি যদি এবার তো আমরা শুধুমাত্র অ্যালকিন শ্রেণী দেখলাম, এখানে কিন্তু অ্যালকিনের জায়গায় অ্যালকাইনও হতে পারে। সেক্ষেত্রে আমরা কি দেখি, আমাদের এখানে ত্রিবন্ধন এঁকে দিই, তাহলে এটার নাম কি হবে? সাইক্লোবিউটাইন। আবার বলছি, এর নাম কি হচ্ছে? সাইক্লোবিউটাইন, কারণ এটি এখন হয়ে যাচ্ছে অ্যালকাইন শ্রেণীর। আবার আমি যদি এখানে একটা ত্রিবন্ধন এঁকে দিই, যেহেতু এখানে ত্রিবন্ধন উপস্থিতি আছে, সেটার নাম হয়ে যাবে সাইক্লোহেক্সাইন। কি নাম হয়ে গেল? সাইক্লোহেক্সাইন। তাহলে আমরা কিন্তু অ্যারোমেটিক আর অ্যালিসাইক্লিক যৌগগুলোর মধ্যে পার্থক্যটা বুঝতে পারছি। তাহলে অ্যালিসাইক্লিক বা হোমোসাইক্লিক হচ্ছে, অ্যালিসাইক্লিক এবং অ্যারোমেটিক এই দুটাই হচ্ছে হোমোসাইক্লিকের মধ্যেই পড়ছে, এবং প্রতিটা মেইন পয়েন্টে কিন্তু আমরা কার্বন দেখতে পাচ্ছি। ঠিক আছে? এটা আমরা একটা ইম্পর্টেন্ট ইস্যু গেল। এরপরে যেটা দেখতে পাচ্ছি, অ্যারোমেটিকের ক্ষেত্রে যেটা হতে হলে যেটা লাগে, সেটা হচ্ছে একটা বেনজিন বলয় থাকতে হয়, যেখানে একান্তর দ্বিবন্ধন থাকতে হয়, এবং সে বেনজিন বলয়টা যদি উপস্থিতি আমরা দেখতে না পাই, সেই ক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হচ্ছে অ্যালিসাইক্লিক যৌগ। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে যে অ্যালিসাইক্লিক আর অ্যারোমেটিক পার্থক্যটা দেখালাম। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু কার্বোসাইক্লিক বা হোমোসাইক্লিককেও যে দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে অ্যালিসাইক্লিক, একটি হচ্ছে অ্যারোমেটিক, সেটা পার্থক্যটা আমরা বুঝতে পেরেছি। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে হেটারোসাইক্লিকগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। আবার বলছি, হেটারোসাইক্লিকগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে হেটারো অ্যালিসাইক্লিক আর একটি হচ্ছে হেটারো অ্যারোমেটিক। একটু খেয়াল করলে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, হেটারো মানে হচ্ছে প্রান্তীয় মানে মূল যে শিকলটা, সেই মূল শিকলের মধ্যে, বদ্ধ শিকলের মধ্যে কার্বন ব্যতীত যদি ভিন্ন কোনো পরমাণুর উপস্থিতি থাকে। তাহলে আমি যদি এই যৌগটা একটু খেয়াল করি, দেখা যাচ্ছে কার্বনের পরিবর্তে এখানে মূল শিকলের মধ্যে আমরা একটি অক্সিজেন দেখতে পাচ্ছি, এর নাম হচ্ছে ইথিলিন অক্সাইড। এখানেও কিন্তু আমরা বেনজিনের শিকল পাচ্ছি না, সেজন্য এর নাম হচ্ছে হেটারো অ্যালিসাইক্লিক। তাহলে বেনজিন শিকলের উপস্থিতি নেই, এবং একই সাথে দেখা যাচ্ছে এখানে মূল যে কার্বন যে শিকল, সেখানের মধ্যে কার্বন ব্যতীত ভিন্ন একটি পরমাণুর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি হেটারো অ্যারোমেটিকের একটি পার্থক্য দেখি,
আমরা কি দেখতে পাচ্ছি, অবশ্যই বেনজিনের মতো শিকল থাকতে হবে। দেখা যাচ্ছে আমরা একটা বেনজিনের মতো শিকল পাচ্ছি। আমি যদি এটাকে ভেঙে লিখি আপনার জন্য বুঝতে একটু সুবিধা হবে। আমরা যেটা দেখছি, আমরা কিন্তু এখানে একান্তর দ্বিবন্ধন উপস্থিত দেখতে পাচ্ছি। আবার বেনজিন বলের মতো একান্তর দ্বিবন্ধন উপস্থিত দেখতে পাচ্ছি, কিন্তু এটি কিন্তু বেনজিন নয়। এটি বেনজিন না হওয়ার কারণ হচ্ছে এখানে কিন্তু দেখেন মূল যে কার্বন পরমাণু আছে, সে কার্বন পরমাণুর জায়গায় আমরা একটা জায়গায় দেখতে পাচ্ছি, এখানে কিন্তু কার্বন পরমাণুর জায়গায় ভিন্ন একটি পরমাণু নাইট্রোজেন উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এই জন্য এর নাম হয়েছে কিন্তু হেটারো। তাহলে মূল শিকলের জায়গায় যদি কার্বন ব্যতীত ভিন্ন কোনো পরমাণুর উপস্থিতি থাকে, তখন সেটাকে আমরা বলি হেটারো। তাহলে দেখা যাচ্ছে এই যে আমরা যে দুটো যৌগ দেখছি, এই যে আমরা এখানে যে দুটো যৌগ দেখছি, এই দুটো যৌগের মধ্যে আমরা যেটা দেখছি, একটি হচ্ছে ইথিলিন অক্সাইড আর একটি হচ্ছে এই যৌগের যে নাম, সেই যৌগের নামটা আমি একটু লিখছি, পিরিডিন। তাহলে এটি কিন্তু বেনজিন বলয় আছে এবং এটাতে কিন্তু বেনজিন বলয় নেই। বেনজিন বলয় না থাকার কারণে এটি হচ্ছে অ্যালিসাইক্লিক, আর বেনজিন বলয় থাকার কারণে এটি হচ্ছে অ্যারোমেটিক। আর আরেকটি পার্থক্য দেখছি, এখানে কিন্তু কার্বন মূল শিকলে কার্বনের পরিবর্তে ভিন্ন একটি পরমাণুর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এবং এখানেও আমরা মূল শিকলে কার্বনের পরিবর্তে ভিন্ন একটি পরমাণুর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এজন্য আমরা এটাকে বলছি হেটারো যৌগ, এটাকেও বলছি হেটারো যৌগ। আর এটা হচ্ছে হেটারো অ্যারোমেটিক, কারণ এখানে বেনজিনের মতো একটি শিকল আছে বা বলয় আছে, যেখানে একান্তর দ্বিবন্ধন আছে, এজন্য এর নাম হচ্ছে অ্যারোমেটিক, হেটারো অ্যারোমেটিক। আর এর নাম হচ্ছে, যেহেতু এখানে বেনজিনের মতো বলয় বা শিকলের উপস্থিতি নেই, সেজন্য এটার নাম হচ্ছে হেটারো অ্যালিসাইক্লিক। তো শিক্ষার্থীরা, আমরা যদি আরেকবার একটু এটা আলোচনা করি, জৈব যৌগের যে শ্রেণী বিভাগ আমরা দেখতে পাচ্ছি, জৈব যৌগগুলোকে প্রথমে দুই ভাগে ভাগ করা হচ্ছে, মুক্ত শিকল যৌগ এবং বদ্ধ শিকল। মুক্ত শিকলকে বলা হচ্ছে অ্যালিফ্যাটিক। আমরা যদি আবার একটু বলি, মুক্ত শিকল আমরা বলছি যেখানে প্রান্তীয় কার্বন পরমাণু উপস্থিতি আছে তাকে বলা হচ্ছে মুক্ত শিকল, আর যেখানে প্রান্তীয় কার্বন পরমাণু নেই অর্থাৎ বদ্ধ একটা শিকল, তখন সেটাকে বলা হচ্ছে বদ্ধ শিকল যৌগ। মুক্ত শিকলগুলোকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, সম্পৃক্ত অসম্পৃক্ত। সম্পৃক্ত কাদেরকে বলা হচ্ছে, যাদের মধ্যে শুধুমাত্র একক বন্ধন উপস্থিতি আছে, তারা হচ্ছে সম্পৃক্ত। আর যাদের ক্ষেত্রে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন উপস্থিতি দেখতে পাওয়া যায় অর্থাৎ পাই বন্ধন আছে, তারা হচ্ছে অসম্পৃক্ত। আবার বদ্ধ শিকলের ক্ষেত্রে আমরা দুই ভাগে ভাগ করছি, একটি হচ্ছে কার্বোসাইক্লিক, এর আরেকটি নাম আছে হোমোসাইক্লিক, আরেকটি নাম হচ্ছে হেটারোসাইক্লিক। তো কার্বোসাইক্লিক বা হোমোসাইক্লিক যেটা আমরা বলছি, এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে অ্যালিসাইক্লিক, একটি হচ্ছে অ্যারোমেটিক। এই দুটোর মধ্যে পার্থক্য আমরা যদি দেখি, যদি বেনজিনের মতো বলয় থাকে, বেনজিনের মতো যদি শিকল থাকে, তখন সেটাকে আমরা বলি বেনজিন বলয় থাকলে অ্যারোমেটিক বলছি, আর বেনজিন বলের উপস্থিতি না থাকলে আমরা বলছি অ্যালিসাইক্লিক। তাহলে কার্বোসাইক্লিক আমরা কিভাবে চিনব, যে মূল যে শিকল আছে সেই মূল শিকলে শুধুমাত্র কার্বন পরমাণু উপস্থিতি থাকবে, ভিন্ন কোনো পরমাণুর উপস্থিতি থাকবে না, সেটাকে আমরা বলবো কার্বোসাইক্লিক। হেটারোসাইক্লিককে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে হেটারো অ্যালিসাইক্লিক, এটা হচ্ছে হেটারো অ্যারোমেটিক। এটার আর কার্বোসাইক্লিকের মধ্যে পার্থক্য হচ্ছে, এখানে মূল যে প্রান্তগুলো, মূল শিকলের মধ্যে কার্বন ব্যতীত আমরা একটা ভিন্ন পরমাণুর উপস্থিতি দেখতে পাই। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি কার্বনের পরিবর্তে নাইট্রোজেন, এখানে দেখতে পাচ্ছি কার্বনের পরিবর্তে অক্সিজেন। তাহলে কার্বন ব্যতীত মূল শিকলের মধ্যে যদি ভিন্ন কোনো পরমাণু উপস্থিতি থাকে, তখন সেটাকে আমরা বলি হেটারো যৌগ। এবং এই ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে হেটারো অ্যালিসাইক্লিক, যেখানে বেনজিন বলয় থাকবে না, এটা হচ্ছে হেটারো অ্যালিসাইক্লিক। আরেকটি পাচ্ছি যেটা হচ্ছে হেটারো অ্যারোমেটিক, যেখানে অবশ্যই বেনজিনের মতো একটি বলয় আমরা পাচ্ছি। আশা করছি আপনারা এই যে জৈব যৌগের শ্রেণী বিভাগটা বুঝতে পেরেছেন। আমরা নেক্সট আরেকটা ক্লাসে আলোচনা করব কার্যকরীমূলক সমগোত্রীয় শ্রেণী এবং জৈব যৌগের নামকরণগুলো। তো সেই পর্যন্ত আপনারা একটু এটা ক্লাসটা ভালো করে দেখেন, বোঝার চেষ্টা করেন। তারপর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে প্রশ্নগুলো লিখে দেবেন। ধন্যবাদ।